সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যেসব বীর শহীদ এদেশের জন্য আত্মত্যাগ করেছেন, জীবন দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। দুজন অতিথি এর মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাদিকে রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, এরপর রয়েছেন রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল এম এ হক, অবসরপ্রাপ্ত। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুর আগে আমরা বার্তা কক্ষে যেতে চাই, যেখানে বার্তা সম্পাদক বেনজির আহমেদ রয়েছেন। বেনজির আহমেদ, আপনার কাছে দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো জানতে চাই। আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা প্রধান খবরগুলো আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই সরকার দায়িত্ব নেওয়ার পরই একের পর এক অর্থাৎ গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় গুজবের মহা উৎসব চলছে। ডক্টর ইউনূস বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে এবং জনগণকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মহান স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও জানিয়ে দিয়েছেন, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে 4 দিনের সফরে আজ চীন যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, অর্থাৎ প্রথম দ্বিপক্ষীয় সফর হিসেবে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস চীনকে বেছে নিয়েছেন বিশেষ কোনো বার্তা বহন করে। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়েছেন, বৈঠককালে চীনের প্রেসিডেন্টের সাথে শি জিনপিংয়ের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হবে, যেখানে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চীন থেকে থাইল্যান্ডের যে বিমস্টেক সম্মেলন হবে অর্থাৎ ব্যাংককে, সেখানেও যোগ দেবেন প্রধান উপদেষ্টা। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হবার কথা রয়েছে, যেই বৈঠকের দিকে সবাই তাকিয়ে আছে। অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, ফরেন মিনিস্ট্রির পক্ষ থেকে কিন্তু এরই মধ্যেই দিল্লিকে প্রস্তাব দেওয়া হয়েছিল বিমস্টেক সম্মেলনে যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হয়। তবে এ বিষয়ে এখনও কিন্তু দিল্লির কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, দিল্লির কাছ থেকে ইতিবাচক সাড়া পেলে বর্তমানে ঢাকা দিল্লির মধ্যে যেই সম্পর্ক অর্থাৎ যে বিষয় দূরত্ব, এই দূরত্ব অনেকটাই কমে আসবে। এদিকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করত না, তারা বাকশাল প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে হত্যা করেছিল। কাজে গণহত্যাকারী, গণতন্ত্রকে হত্যাকারী এই দলকে কখনো সমর্থন করে না বিএনপি, বা তাদেরকে গণতান্ত্রিক সুবিধা দেওয়ার পক্ষে নয় বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আরও বলেছেন, 71-এর জন্য পাকিস্তান এখনও ক্ষমা চায়নি, বরং সেই সময় যারা পাকিস্তানকে সহযোগিতা করেছিল তারা আজও গলা ফুলিয়ে কথা বলার চেষ্টা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানিয়েছেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। রেমান, এই ছিল আমার কাছে দিনের সবশেষ খবর। জি বেনজির আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা শুরু করতে যাচ্ছি এম এ আজিজ, আপনাকে দিয়ে। প্রধান উপদেষ্টার বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন। শুরুতে তিনি যে কথাটি বলেছেন যে এই যে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় গুজবের মহোৎসব চলছে, আমরা গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন জিনিস শুনছি, আপনি নিশ্চয়ই শুনছেন যে এটা হচ্ছে, ওটা হচ্ছে, সরকার পতন হয়ে যাচ্ছে, অমুকে দায়িত্ব নিচ্ছে, তমুকে দায়িত্ব ছেড়ে দিচ্ছে, নানা কিছু হচ্ছে, আসলে কিন্তু গুজব। এই যে সোশ্যাল মিডিয়ার গুজব হয়তো নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে, দেশের বাইরে থেকে বা দেশের থেকে বিভিন্ন জায়গা থেকে হয়, কিন্তু মূল ধারার গণমাধ্যম সেটা নিয়ন্ত্রণ করছে কারা? দেখেন, একটা হলো সেলফ সেন্সরশিপ, আর একটা হচ্ছে সরকার কোনটা মাইন্ড করে। যদিও প্রধান উপদেষ্টা বলেছে আপনারা কথা বলেন, যা খুশি বলেন, কিন্তু তাই বলে এখন যে এই যে ছাত্ররা একটা পার্টি করেছে, তারা এড়ে উঠায়, এড়ে নামায়, তারা যেখানে সেখানে ধমক দেয়, হুমকি দেয়, এটা কিন্তু একটা গণমাধ্যমের জন্য এটাও একটা থ্রেট হিসাবে দেখে। ধরেন কতগুলো মিডিয়া হাউসে এই ছাত্ররা গেছে, প্রেশার দিছে, চাকরি খেয়েছে, তাদের ক্যামেরা ট্যামেরা ভেঙে দিয়েছে, এসব ঘটনাও ঘটেছে। সুতরাং গণমাধ্যম তো অস্ত্র নিয়ে চলে না, গণমাধ্যম কোনো মাস্তানি বাহিনী নিয়েও চলে না, গণমাধ্যম শান্তপ্রিয় একটা মাধ্যম, তারা তাদের কাজ করে। কিন্তু এই হুমকি তো আছে, ইনডাইরেক্টলি আছে। তো কয়েকটা টেলিভিশনে ভেঙে দিছে না, সব ঢুকে পড়ছে না, মালিকের কাছে গিয়ে চাপ দিছে না, চাকরি গেছে তো। হ্যাঁ, সুতরাং যতই বলেন একটি ঘটনাই যথেষ্ট
গণমাধ্যম আসলে দেখেন এখন যেটা মনে হয় কেউ কিছু বলছে না, কিন্তু সেলফ সেন্সরশিপ কিন্তু চলছে। গণমাধ্যম এই ইনডাইরেক্টলি কিন্তু প্রেসারে আছে, এখনো আছে। সেলফ সেন্সরশিপের কথা তো বিগত দিন আপনারা বলতেন, যদিও কথা বলতে পেরেছেন, বিভিন্ন জায়গাতে ঝুঁকির মধ্যেও বলেছেন। এখনো কি এই গণ অভ্যুত্থান পরবর্তী সময় আপনি সেলফ সেন্সরশিপের কথা বলছেন? হ্যাঁ, আছে, এখনো আছে, গণমাধ্যমে এখনো আছে। যেসব রিপোর্ট আপনি খেয়াল করেন পত্রিকা মিডিয়ার পাতায় বা টেলিভিশনের নিউজে যদি আপনি দেখেন, এটা আমরা বুঝি। আমরা তো সেই 80 সাল থেকে অবজারভার, ডেইলি স্টার, বড় বড় পত্রিকা, যখন অবজারভার একটা নিউজ হচ্ছে, অ্যাপিলেট ডিভিশনের রায় রিভিশনে চেঞ্জ হতে পারে, কিন্তু অবজারভারের কোনো নিউজ কিন্তু কখনো বাস্তবায়ন হয় না, এরকম কোনো রেকর্ড নেই। এখন তা নাই। গণমাধ্যমেও কিন্তু অনেক ক্ষয়িষ্ণু হয়েছে, সাংবাদিকরাও পলিটিক্যালি বায়াস এবং সাংবাদিকরাও চরিত্র হনন হয়েছে এই 15 বছরে। সুতরাং গণমাধ্যমের যে আগে প্রাইড, যেটা ইউনিয়নগুলি পলিটিক্যালি লাইনে বিভক্ত, এই কারণে গণমাধ্যমের সাংবাদিকদের শক্তিও কমেছে, আর মালিকরাও পলিটিক্যালি যার যার মতো। দেখেন না 5ই আগস্টে চেঞ্জ হওয়ার পরে সাংবাদিক ধরল 1000 কোটি, পলিটিশিয়ান ধরে 1000 কোটির নিচে কোনো খবর নেই। এটা তো আপনি ঠিক 5 তারিখের আগে কল্পনাও করেন নাই। একজন সাংবাদিক বা একজন সবগুলো লোকের পলিটিশিয়ানের ধরলেই 1000 কোটি, এটা আশ্চর্য। আর দেখেন আবার এমনও দেখা গেছে, দেখেন এই দুর্বলতাও দেখেন, সাংবাদিক ধরা পড়লে, আমি তো জানি তার বহু ফ্ল্যাট আছে, বহু সম্পদ, বহু বাগান বাড়ি, সব কিছুই আছে। হ্যাঁ, এক সাংবাদিক ATN নিউজের ধরা পড়লে সাথে সাথে বেরিয়ে গেল। কোন প্রেশারে বেরোলো বলেন? আপনার দেখেন সাবের হোসেন চৌধুরী, এখন ক্লিন ইমেজ দিয়ে একটা আওয়ামী লীগ করার চেষ্টা হচ্ছে না, মানে আলোচনায় আসছে যে সাবের হোসেন চৌধুরী 6টা খুনের মামলা, সে রিমান্ডে ছিল, লোয়ার কোর্টের এক হিয়ারিংয়ে সে রিলিজ হয়ে গেল। বলেন তাহলে আইনের শাসন কোথায় আছে? বিচার বিভাগের শাসন কোথায় আছে বলেন? আমরা তো প্রমাণ করতে হবে, তাই না? এখন এই জন্যেই আপনি দেখেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়ে প্রশ্ন উঠেছে। হ্যাঁ, এসব হয়েছে, এই নিয়োগে তো কেউ ইন্টারফেয়ার করে নেই, এই সরকারই তো করেছে। কারণ প্রশাসনে ডিসি পদায়ন করেছে 26টা ক্যাডার আছে, তার ভিতরে সব প্রশাসন ক্যাডার ছাড়া ডিসি হইতে পারে না। ডিসি হইতে কি আইনস্টাইন হইতে হয় নাকি, আর্কিমিডিস হইতে হয় নাকি? আর 25টা ক্যাডার আছে, সব মিলে বললেই তো তার ভিতরে প্রায় ইতিমধ্যেই 50% উইথড্র করে ফেলছেন। প্রশাসন কাজ করবে কিভাবে? হ্যাঁ, ওই এসপি প্রদান করে দিয়েছেন, তারে কয়েকজন শিক্ষক হত্যা মামলার আসামি, তারে নিয়ে জেলখানায় দিয়ে দিচ্ছেন। তো পুলিশ কেমনে কাজ করবে? কোনো প্রশাসন অর্থাৎ সরকার চালানোর যে বিধি ব্যবস্থা, আপনি দেখেন প্রধান উপদেষ্টা যখন সে মামলায় 6 তলায় হাঁটায় তোলে, তখন আমি 3টা স্টোরি তার পক্ষে লিখেছি যে প্রফেসর ইউনূস হচ্ছে জাতীয় সম্পদ, এই সম্পদ রক্ষা করা উচিত। ছোটোখাটো জিনিস এটা ওভারলুক করা উচিত। যেমন অমর্ত্য সেন, তার বাড়ি 13 ডেসিমাল পাশে ওই ভারতীয় হোমসেট 1300 ডেসিমাল জায়গা, মানে বলা হয় যে তার সে দখল করে আছে, চিঠি দিছে তাকে এটা ভ্যাকেট করতে। সাথে সাথে সুমোটো কোর্ট বলছে সে জাতীয় সম্পদ, তাকে ইন্টারফেয়ার করা যাবে না। আর আমাদের ইউনুসকে 6 তলা উঠাইছে, 6 তলা নামাইছে। তো যাই হোক, যখন চিফ অ্যাডভাইজার হলো, তখন ভাবলাম যে সারা বিশ্বে তার চারণ ক্ষেত্র। তা আমার ধারণা ছিল অন্তত পক্ষে বাংলাদেশে কোনো এইড বা অর্থ কষ্টে ভুগবে না। আপনি জানেন এ পর্যন্ত $2.3 বিলিয়ন প্রতিশ্রুতি পাইছে, 1 টাকাও বাংলাদেশে আসেনি। আসে কি? প্রবাসী আয়, আর কোনো নাই, কোনো ইনভেস্টমেন্ট নাই, ব্যবসা নাই। অলিগার্ড দেখেন তৈরি করছে 10 থেকে 12টা হাউস, তাদের একটাই ইল্লাক সালমান রহমান খালে গ্রেপ্তার, আর সবগুলো বিদেশে আছে, দেশে ঘুরে বেড়াচ্ছে। এগুলো কেমনে বেড়াচ্ছে? কেন বেড়াচ্ছে? জি হ্যাঁ, বেড়াচ্ছে, এটা তো জানেনই আপনি। কর্নেল হক, আপনার কাছে আবার আসবো নিশ্চয়ই। একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণের মধ্যে বিভ্রান্ত করার ষড়যন্ত্রের কথা বলছেন প্রধান উপদেষ্টা। আলোচনায় ছিলাম নানা ধরনের ব্যর্থতার বিষয় নিয়ে। শুরুতে কিন্তু ব্যর্থতার কথা আলোচনায় ছিল না। আজকে যেহেতু 7 মাস পার হয়ে গিয়েছে, এখন ব্যর্থতার বিষয়টা আসবে। মানুষ কিন্তু চায় কার্যকর কিছু হোক, সেই বিষয়টি চায়। আপনার কাছে এ বিষয়ে জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মহান স্বাধীনতা যুদ্ধের ঠিক এই সময়ে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী, আপনারা জানেন, ক্র্যাকডাউন করেছিল। সর্বপ্রথম তারা আক্রমণ করেছিল চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে। 5
প্রায় 900-র উপরে সৈনিককে তারা নির্মমভাবে হত্যা করেছে এবং কর্নেল এম.আর. চৌধুরীকে সহ আরো কয়েকজন অফিসারকে সেখানে হত্যা করেছে। এবং সেই সময়ে ওই কিছুক্ষণের মধ্যেই সেই সময়ের মেজর জিয়া সাহসিকতার সাথে, কারো কথায় উদ্বুদ্ধ হয়ে নয়, সাহসিকতার সাথে বিদ্রোহ ঘোষণা করেন পাকিস্তান সামরিক বাহিনীতে। এবং তিনি উই রিভল্ট বলেছিলেন। আমরা যাতে ভুলে না যাই সেই সময়কার কথা, যে ত্যাগ, যে তিতিক্ষা এই বাংলাদেশ সেনাবাহিনী করেছিল এবং একই সাথে এই জাতি যে স্যাক্রিফাইস করেছে। শ্রদ্ধেয় এম এ আজিজ ভাই অত্যন্ত বয়োজ্যেষ্ঠ একজন সাংবাদিক, তিনি আমাকে না চিনলেও আমি তাকে চিনি, আমি চিনি। দেশপ্রেমিক একজন সাংবাদিক, তিনি যথার্থই প্রত্যেকটি কথা যথার্থ বলেছেন। দেখুন, এই স্বাধীনতার আজকে 54 বছর হলো, তাই না? এই কথা বলতে দ্বিধা নেই। একটা দেশকে গড়ে তোলার যে মেকানিজম, একটা পরিবারকে যেমন গড়ে তোলে তার বাবা মা, সন্তানদের লেখাপড়া, তাদের চরিত্র গঠন, একটা পরিবার যেভাবে গড়ে ওঠে, একটা সমাজ যেভাবে গড়ে ওঠে, একটা রাষ্ট্র সেভাবে গড়ে উঠতে না পারলে সেই রাষ্ট্রটা বিশৃঙ্খল একটা রাষ্ট্র হয়ে যায়। খুবই দুঃখজনক। আমরা 1971 সালে যে অ্যাসপিরেশন নিয়ে আমরা স্বাধীনতা এনেছিলাম, সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র, তার কোনোটাই পরবর্তী সরকারগুলো শুধু আশার বাণী শুনিয়েছে, কিন্তু নিজেরাই সেগুলো লঙ্ঘন করেছে। দেখুন, একটা জাতি যেভাবে ডিসিপ্লিনের মধ্য দিয়ে গড়ে ওঠার কথা, একটা জায়গায় সে ডিসিপ্লিন ছিল না। কিয়ত সময়ে জেনারেল জিয়াউর রহমান চেষ্টা করেছেন, কিন্তু তাকেও আমরা হারিয়েছি। তারপরে সরকারগুলো যে রাজনীতিবিদদের সৃষ্টি করেছে, সেই রাজনীতিবিদরা বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বৃত্তে পরিণত হয়েছে। রাজনীতিবিদরা নিজেরা তো চরিত্র গঠন, মূল্যায়ন, ভালো মানুষের তৈরির কোনো কথাই তাদের মুখ থেকে শুনতে পাবেন না। চিৎকার করে, গলাবাজি করে, কে কত টাকা রোজগার করবে, কতদিন তার অধীনস্থ সে সন্ত্রাসী বাহিনীদেরকে দিয়ে কত টাকা আয় করবেন প্রতিদিন, পরবর্তী ইলেকশনে যাতে তার চিন্তা করতে না হয়, ঘুমিয়ে ঘুমিয়ে যাতে পাশ করে ভোট কিনে, এই যে এই চরিত্র রাজনীতিবিদদের একটা দিক। আরেকটা, যদি আমি জানি না আমার শ্রদ্ধেয় আজিজ ভাই একমত হবেন কিনা, সবচেয়ে দুর্বল জায়গাটা হলো আমলাতন্ত্র। উনি খুব, যে কথাটা আমি আজকে বহু বছর যাবত আমি বুঝাতে চেষ্টা করছি, যে এই আমলাতন্ত্র এমনভাবে ঝেঁকে বসেছে। এটা কেন বসেছে জানেন? ওই দুর্বৃত্ত রাজনীতিবিদদের কারণে। কেননা তাদের সেই সক্ষমতা নাই, তাদের সেই জ্ঞান নাই, তাদের সেই বুদ্ধি নাই, তাদের সেই অভিজ্ঞতা নাই কিভাবে আমলাদেরকে পরিচালিত করতে হবে, পরিচালনা করতে হবে এবং তাদেরকে দেশের কাজে লাগানো যেতে পারে। মন্ত্রী নির্ভর করে আমলার উপরে, আর মামলা যেভাবে দুই লাইন নোট রেখে দেয়, সেই নোট দিয়েই দেশ চলে। এবং সেই আমলারা হলো বাংলাদেশের এই একটা প্রশাসন ক্যাডার। এরাই হলো সব নষ্টের মূল। তারা যা ইচ্ছা তাই করছে, জনগণ কোনো খবরও নাই। আলটিমেটলি দোষ পড়ে ইউনিফর্মওয়ালা, যাদের চক্কা পাকড়া ইউনিফর্ম দেখেন, দোষ পড়ে তাদের। কাজ করে ওরা, চুরি করে ওরা, দেশ বিক্রি করে তারা, সমস্ত কিছু করতেছে এই আমলারা। মন্ত্রীদের পিছনে বসে থাকে তারা, মন্ত্রীদের সাথে সফর সঙ্গী হয় তারা, প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হয় শত শত আমলারা। একজনও কিন্তু মিলিটারি অফিসার থাকে না, সেখানে প্রধানমন্ত্রী নিরাপত্তা কিংবা প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য 2-4 জন যায়, কিন্তু নামটা পরে মানুষ ওই যে আমলার আঙ্গুল হেলন ওইদিকে দিয়ে দেয়। এবং একইভাবে আমি এটাও দায়ী করতে চাই আমাদের সংবাদ মাধ্যমকে, মিডিয়াকে। যদি আমি সমস্ত শ্রদ্ধা আছে আমার আজিজ ভাইয়ের উপরে, আজিজ ভাই আমাদের মিডিয়াতে কিন্তু সেই ধরনের সাংবাদিক, দুঃসাহসী সাংবাদিক, সেই মেধাবী সাংবাদিক এবং দেশপ্রেমিক সাংবাদিক, ইমানদার সাংবাদিক গড়ে ওঠে নাই। মেলাইন করা, অন্যের চরিত্র হনন করা এবং টাকা পয়সার বিনিময়ে রিপোর্ট ছাপানো, এগুলো কিন্তু আমাদের চোখের সামনে হচ্ছে। হাসিনার আমলে আপনি দেখতে পারছেন কয়জন সাংবাদিক সাহসিকতা নিয়ে এগিয়ে গেছে। সেই তেলবাজ সাংবাদিকদের চেহারা এখনো আমার বেশি উঠে। বিদেশ থেকে আসলেই কে কত তেলবাজি করতে পারবে এবং লিখে দিত যে আপনি এটা বলবেন, এটার উত্তর আমি এটা বলবো। এই যে তেলবাজি করে শত শত কোটি টাকার মালিক হয়েছে, আপনি দেখেন এটার পার্সেন্টেজটা খুব বেশি
আজিজ ভাই ভাই এটা আজিজ ভাই বলবেন, আমি কিন্তু আজিজ ভাইকে শ্রদ্ধা রেখে বলতেছি, আজিজ ভাই কিন্তু পারেন। আপনার কথা সত্য, অনেক সাংবাদিক নামধারী হারিয়ে গেছে, ভালো হারিয়ে গেছে, সাংবাদিক নামধারী ব্যক্তিরা ফুলে ফেপে অনেক বড় হয়েছে, কিন্তু সেটা পার্সেন্টেজটা কিন্তু খুব বেশি না। না বেশি না, কিন্তু তারাই তো সমাজে, তারাই তো আপনার মিডিয়া জগতে ডমিনেট করেছে, এটা তো অস্বীকার করতে পারবেন না, তারাই তো ডমিনেট, সুযোগ দেওয়া হয়েছিল, ডমিনেট করেছে। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, সেটা হলো আদর্শিক একটা দ্বন্দ্ব। দেখেন 54 বছর হয়ে গেল, এখন পর্যন্ত রাজনীতিবিদদের মুখ দিয়ে সেই 71 সাল আসে। এখন কিসের 71? আমরা দেখি নাই বা 71-এ কি হয়েছে না হয়েছে। তাইলে তো যেতে হবে 57 সালে, 1757 সালে। তাহলে 193 বছরের ব্রিটিশ আমল তত নিয়ে আসতে হবে। যদি সত্যিকার অর্থেই আপনি খালি পশ্চাৎ নিয়ে আলোচনা করেন, তাহলে 193 বছর ব্রিটিশরা হিন্দুদের সাথে মিলে, হিন্দু জমিদারদের অথবা ব্রাহ্মণদের সাথে মিলে এই যে আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য জমিদারি প্রথা চালু করেছিল, বাকি সব প্রজা হয়ে গিয়েছিল, সেটাও তো এখন আমাদের ফিরে আনতে হবে। ঐক্যের কথা তাদের মুখ দিয়ে বের হয় না। তারা বলে না চলুন না আমরা ভেদাভেদ ভুলে গিয়ে, আদর্শ ভুলে গিয়ে আমরা দেশের স্বার্থের ক্ষেত্রে একত্রিত হই। তারা তো বলে না ডক্টর ইউনূসের মতো বিশাল একটা সম্পদ বাংলাদেশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সেই নাজিল করতে এই নাজিল শব্দটা উচ্চারণ করলে আবার আমার উপর রেখে কেঁপে যাবে। আল্লাহর রহমত, আপনিও রহমত, আজিজ ভাইও রহমত, আমরাও রহমত। এক একজনকে এক এক কাজ করানোর জন্য আল্লাহর সৃষ্টি করেন, তাকে সহযোগিতা করার জন্য রাজনৈতিক দলগুলো কতটুকু অগ্রসর হয়েছে ঐক্যবদ্ধভাবে, তাদের আদর্শিক মতভেদ ভুলে গিয়ে? সেটা তো করতে পারেনি। আপনি ইন্ডিয়াতে দেখেন, এটার বিপরীত চিত্র। কংগ্রেস একদিকে, আপনার বিজেপি আরেকদিকে, কমিউনিস্ট পার্টি একদিকে, কিন্তু যখন ন্যাশনাল ইউনিটির কথা আসে, জাতীয় স্বার্থের কথা আসে, তারা কিন্তু এক চুল নড়ে না। মুসলমানদেরকে উচ্ছেদ করার কথা আসে, তখন তারা এক চুল নড়ে না সেই কথা থেকে। একইভাবে তাদের জাতীয় স্বার্থকে সমুন্নত রাখে, তাদের ধর্মীয় স্বার্থকে সমুন্নত রাখে। মোদি যখন কোনো মন্দিরে যায় অথবা সেই রাম মন্দির উদ্বোধন করতে যায়, আপনি দেখেছেন সব দলের, সব মতের, সব লোক একত্রিত হয়েছে। সেই বাবরি মসজিদ ভাঙার ক্ষেত্রেও তারা একত্রিত হয়েছে। তা একটা মানুষে কিন্তু সেখানে মানবতার কথা বলে নাই, মুসলমানদের স্বার্থের কথা বলে নাই। একইভাবে ওয়েস্টার্ন পাওয়ারও হচ্ছে, কিন্তু আমাদের দেশে হতে পারেনি। কেন জানেন? আমরা আমাদের যে আদর্শ অনুসরণ করা উচিত ছিল 93% মানুষের, সেই আদর্শ থেকে বহু যোজন দূরে আমরা মিথ্যা কথা বলি, আমরা প্রতারণা করি, আমরা মানুষকে ফাঁকি দেই, আমরা লোভ, হিংসা, অহংকারে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে আমরা দেশের স্বার্থকে একেবারেই অবজ্ঞা করি। এবং এই অবজ্ঞার কারণেই আজকে যত দুর্দশা আমাদের ঘাড়ে চেপেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন জানি না আমাদেরকে এই থেকে মুক্তি কিভাবে দেবেন, মুক্তি কিভাবে দেবে সেটা জানবো। একই সঙ্গে এমএজি আপনার কাছে জানবো, প্রধান উপদেষ্টা আজকেই কিন্তু চীন সফরে যাচ্ছেন এবং শি জিনপিং এর সঙ্গে তিনি একটা বৈঠক করবেন, খুবই গুরুত্বপূর্ণ বৈঠক। এইটা আমাদের মানে বর্তমান প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ণ এটা আপনার কাছে আমরা জানবো। একটা বিরতি নিয়ে আসতেছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ। ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজ আরও একবার স্বাগত জানাচ্ছি আমি সিকান্দার রেমান। বিরতির আগে প্রধান উপদেষ্টার চীন সফরের বিষয়ে আপনার কাছে একটু জানতে চেয়েছিলাম। দেখেন, এই আমিডামি নির্বাচনের আগে, বছরখানেক আগে আমি যুগান্তরে লিখেছিলাম ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। হ্যাঁ, এবং এই ভূ রাজনীতির কারণেই চীন কিন্তু বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। এবং সেই কারণে চীন যেহেতু অর্থের ভান্ডার নিয়ে বসে আছে, সেখান থেকে অবশ্যই আমরা বাংলাদেশ তাদের সুবিধা পাব। আগে কিন্তু চীনের সাথে সম্পর্ক করতে চেয়েছে, চীন ভারত উভয়কে সন্তুষ্ট করার চেষ্টা করেছে ফ্যাসিস্ট সরকার, কাজ হয়নি। কিন্তু এবারে কাজ হবে, কারণ ভারতকে একটু সাইডলাইনে ফেলার জন্যে, অর্থাৎ এই দক্ষিণ এশিয়ার দেশের ভিতরে একা হয়ে গেছে এবং পুরোপুরি একা করার জন্য চীন কিন্তু অবশ্যই বাংলাদেশের পাশে দাঁড়াবে। ইতিমধ্যে দেখেন, যখন আপনার বর্ডারে ভিসা ভারত বন্ধ করে দেয়, তখন কিন্তু চীন কিন্তু কুম্বিংয়ে অলরেডি 3টা ডেডিকেটেড হসপিটাল করছে, যেখানে কনসেশন রেটে বাংলাদেশেরদেরকে চিকিৎসা দেওয়া হবে, যাতে ভারতের কাছে নির্ভরশীল হতে না হয়। এই যে ঈদ হয়েছে, এখন ঈদে দেখলাম আমি টেলিভিশনে ওদের হাহাকার, দোকানপাট বন্ধ,
বাংলাদেশিরা নাই ব্যবসা নেই, বাংলাদেশিরা নাই হসপিটালে নেই, মানে রুগী নাই, তারা নিজেরাই কিন্তু প্রতিবাদ শুরু করছে। তা আমি যেটা বলছি যে হ্যাঁ, আমাদের সরকারের পক্ষ থেকে এটা একটা উদ্যোগ যে কুম্বিংয়ে 3টে হসপিটাল অলরেডি প্রায় করে ফেলছে। তো এখন এই হসপিটালটা বাংলাদেশে যদি লোকেট করা যায় তাহলে কিন্তু বিদেশিরা বাইরে যাবে না। ধরেন আমার কথা, আমাকে বাংলাদেশের ডাক্তাররা বলছে ক্যান্সার হয়েছে, ব্যাংককে নিয়ে গেছে, টিপ দিয়ে দেখে বলে নো ক্যান্সার, আমি তো ভালো আছি। তো এই জন্যেই হসপিটাল যদি আপনার উন্নত হসপিটাল একটাও যদি হয় এবং সেটা যদি বড় আকারে হয়, আমার মনে হয় বাংলাদেশের জন্য যথেষ্ট। এখন বাংলাদেশে কোনো হসপিটালের উপরে আস্থা রাখা যায় না। এই আস্থাশীল এবং চীনের চিকিৎসা কিন্তু খুব ভালো, এবং ভারতের চাইতেও চিকিৎসা ভালো, এবং ভারতের চাইতে ব্যাংককের চিকিৎসা ভালো। আপনি দেখেন, তুলা আমরা আনতাম ভারত থেকে, সেই তুলা এখন সাউথ আফ্রিকার থেকে মালয়েশিয়ায় ওয়ার হাউসে আসে, সেখান থেকে কিন্তু গার্মেন্টস তুলা নিয়ে আসে, এবং 60% তুলা অলরেডি বাইরের থেকে, ভারতের বাইরের থেকে আনা হচ্ছে। সুতরাং এই যে ভারতের সাথে যে আমাদের টানাপোড়েন, এখানেই কিন্তু চীন অটোমেটিক আমাদের পাশে আসছে। তাহলে বিমস্টেকে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের চেষ্টা হচ্ছে কেন? হ্যাঁ, হচ্ছে হয়তো পার্শ্ববর্তী দেশ, তাই না, পাশের দেশ। আপনি ইচ্ছে করলে তো প্রতিবেশী সরাতে পারবেন না। তাদের সাথে আমাদের হলো কি, স্বাধীন দেশের সমমর্যাদার অধিকার আমরা চাই। ধরেন তাদের পণ্য বাংলাদেশে চলে আসে, অটো সিস্টেমে আসে, আর আমাদের পণ্য গেলেই ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং ট্যাক্স দিয়ে আটকায় দেয়। 7 সিস্টারে আমি তো গেছি, তো আমাদের আমি বিজ্ঞাপন হয়ে যাবে, কয়েকটা কোম্পানির মাল হট কেক যেতে দেওয়া হয় না, অথচ ভারতের পণ্য এখানে আসে। আমরা ছোট দেশ, আমাদের হয়তো কোয়ালিটিও আমাদের হয়তো ধরেন খারাপ থাকবে, কিন্তু আমার কত প্রতিযোগিতা করতে দেন, আপনার পণ্য আসুক, আমার বাংলাদেশের পণ্য যাক, সেটা তো হয় না। ভূ রাজনীতির বিষয়ে কর্নেল হক আপনার কাছে জানবো, আপনি এই বিষয়ে পড়াশোনা করেন আমি জানি। এই যে ভারত এবং চীনের যে কি বলবো এটাকে অবস্থান, এবং বাংলাদেশের যে এখন কূটনীতিটা, এটা কোন পথে চলছে? দেখেন, এটা একটা খুব সৌভাগ্যের বিষয়। আমি বলি যে রব্বুল আলামিন এমন একটা দেশ, এমন এক জায়গায় তৈরি করেছেন, এই দেশের, এই ভূমিটার, এই দেশের মানুষের, এই দেশের সরকারের যদি সঠিক পথে আমরা থাকতাম, বিশ্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমাদের। কেন জানেন? এই যারা বড় শক্তি, তাদের মারামারি পারাপারি হবে শুধু এই জায়গাটার গুরুত্বর মাধ্যমে। আজকে ইন্ডিয়া, এটা পরীক্ষিত সত্য যে ইন্ডিয়া কখনো এই 55,126 বর্গ মাইলের এই দেশটাকে তারা শুরুতে স্বীকৃতি দিছে যে হোক একটা দেশ, কিন্তু তাদের মনের ভিতরে এই বাসনা ছিল যে এই দেশটাকে আমরা যে কোনো টাইমে খেয়ে ফেলবো, এবং খেয়ে ফেলাটা কোনো সমস্যাই না। এই চিন্তা ভাবনা থেকে আদৌ অদ্যাবধি তারা খেতে পারেনি। বিভিন্ন পন্থায় এটাকে নিবৃত রেখেছে, দখলকৃত রেখেছে, তাদের তাবেদার সরকার বসিয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন পন্থায়। এখন এই ভূরাজনৈতিক যে গুরুত্বটা বাংলাদেশের, কেন গুরুত্ব? প্রথমত হলো ইন্ডিয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া কিন্তু বিশাল একটা শক্তি, আপনাকে অস্বীকার করলে চলবে না। তাদের 7টা প্রদেশ, তাদের ভাগ্য নির্ভর করে এই ভূমিটার উপরে, মাইন্ড ইউ। এটা গেল ইন্ডিয়ার। সেজন্য ইন্ডিয়ার সর্বশক্তি দিয়ে এখানে যে কোনো চলে বলে কলে কৌশলে এই দেশটাকে তাদের করায়ত্তে রাখতে চায়, যেটা ডক্টর ইউনূসের দ্বারা সম্ভব হবে না তাদের। এক। দ্বিতীয়ত, চায়না যে উদীয়মান একটা বৃহৎ শক্তি, তারা আমেরিকার সাথে টেক্কা দিতে গিয়ে আমেরিকার সমপর্যায়ে কিংবা আমেরিকা থেকে অনেক ক্ষেত্রে তারা এগিয়েও গেছে, সেটার সাথে অন্যতম একটা বাধা হলো ইন্ডিয়া। তাদের জন্য ইন্ডিয়া বারবার তাদের সাথে একটু নাড়াচাড়া করতে চায় যে একটু আমরাও শক্তি। সেই ক্ষেত্রে ইন্ডিয়ার যেমন আমাদের একটা প্রয়োজনীয়তা আছে, আবার চায়নাও এই জায়গায় কাকে নির্ভর করে সেই জায়গায় গিয়ে যাবে ইন্ডিয়াকে প্রতিহত করার জন্য, সেটা হলো বাংলাদেশের এই ভূমিটাকে, বাংলাদেশের মানুষটাকে। এই জন্যই ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর চীন কিন্তু খুব সুকৌশলে আমাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে তাকে আজকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাচ্ছেন। এবং এটা যে কত বড় গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভাগ্যের জন্য, এটা যদি সফলতা অর্জন করতে পারে, আমাদের শ্রদ্ধেয় আজিজ ভাই যে কথাগুলো বললেন যে চিকিৎসার ব্যাপারটা বললেন,
তিনি কিন্তু আরো কয়েকটা জিনিস এখানে হয়তো যোগ করতেন, সেটা হলো বিজ্ঞানী কারিগরি দিকটা। এবং চীন এমন প্রযুক্তি, তারা মুহূর্তের মধ্যে, কয়েক দিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে, কয়েক বছরের মধ্যে রেল লাইন তৈরি করে ফেলতে পারে, কয়েক বছরের মধ্যে বিশাল বিশাল প্রজেক্ট তৈরি করে ফেলতে পারে। তাদের আর্থিক শক্তিশালী, আর্থিকভাবে তারা শক্তিশালী, একইভাবে প্রযুক্তিগতভাবেও শক্তিশালী। আপনি তিস্তা ব্যারেজের কথা ধরেন, যেটা চুক্তি হয়ে গেছিল, সেই তিস্তা ব্যারেজটা যদি হাসিনা করতে পারতো চায়নার সাথে, এটা তো করতে দিবে না, আমরা জানতাম ইন্ডিয়া কখনো দিবে না। এই সময় যদি ডক্টর ইউনূস এই চুক্তিটাকে, ফাইনাল তো হয়ে আছে, খালি অনুমতি দেন যে আপনারা শুরু করেন, দেখবেন বাংলাদেশের কদর, বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের অর্থনীতি কোন লেভেলে যে চলে যাবে, ইউ ক্যানট ইমাজিন। অন্যদিকে এই চুরি করে ভাত দেওয়ার যে খেসারত ইন্ডিয়াকে দিতে হবে, এটা গেল একটা দিক। আমরা তাদের শিক্ষা থেকে, আমাদের শিক্ষা ক্ষেত্রেও তাদের সাহায্য নিতে পারি। প্রযুক্তি তো বললাম, শিক্ষা বললাম, চিকিৎসার কথা ভাই বললেন, আরো অনেক কিছু বিষয় আছে। প্রশাসন পরিচালনার যে জ্ঞান তাদের আছে, প্রশাসনিক জ্ঞান, একটা দেশকে সুন্দরভাবে ডিসিপ্লিন অনুযায়ী চালানোর জন্য যে যে আপনার সক্ষমতা, যে অভিজ্ঞতা চীনের আছে, পৃথিবীর কোনো দেশের নাই। আই টেল ইউ, তারা কিন্তু খুব আপনি চীনে গেছেন কিনা জানি না, আমি সেই 1988 সালে সামরিক প্রশিক্ষণের জন্য সেই দেশে গিয়েছিলাম। আমার মনে আছে একটা জাতি কতটুকু ডিসিপ্লিন হতে পারে আপনার কল্পনারও বাইরে। এত বড় জাতি, প্রায় এখন তো প্রায় 200 কোটির মতো লোক হয়ে গেছে, হ্যাঁ প্রায়। সেই জাতিটাকে কত সুন্দর একটা কমান্ডের মধ্যে তারা নিয়ে আসছে। এবং আপনাদের কমিউন সিস্টেম, আরো বিভিন্ন সিস্টেম, সেখানে আমলারা চুরি করবে, আপনার উপর কর্তৃত্ব দেখাবে, পরের দিন সকালে আমলা থাকবে না। আপনি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তাতে কি হয়েছে? আপনি দুর্নীতি প্রমাণ হলে খালি তো মুসলমানদেরকে আপনারা ওই ইসলামকে খালি দোষ দেন, সেখানে কিন্তু আরো কঠিন শাস্তি, সেখানে ফাঁসিতে ঝুলাবে আপনাকে, সাথে সাথে আপনাকে সেখানে শিকলে ঝুলতে হবে। সেই যে ডিসিপ্লিনের শিক্ষাটা কিন্তু আমরা চায়না থেকে নিতে পারি, এটা খুবই 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 ইম্পর্টেন্ট আমাদের জন্য। এছাড়া আমি যদি বলতে থাকি, আপনার সারা রাত শেষ হবে না এই স্বাধীনতা যুদ্ধের মাসে। আমি বলতে চাই একটা কথা, যে ডক্টর ইউনূসের যে একটা ব্যক্তিত্ব, তার যে পাণ্ডিত্য, তার যে গরিমা, তাকে যে আন্তর্জাতিক মানের যে সব গুণাবলী তার মধ্যে আছে, তাকে ব্যবহার করে যদি এই বাংলাদেশ তাকে তার ইউজটা না করতে পারে, তাহলে আমাদের মতো অভাগা জাতি আর কিচ্ছু হবে না। আপনি দেখেন, আমি শেষ করে দিচ্ছি, আজকে নির্বাচন বলে চিৎকার, নির্বাচনে আসবো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করতো না, তাদেরকে গণতান্ত্রিক সুবিধা দেওয়ার পক্ষে নয় দলটি, গণতান্ত্রিক সুবিধা দেওয়ার পক্ষে নয়। একই সঙ্গে তিনি বলেছেন, ৭১-এর জন্য পাকিস্তান এখনো ক্ষমা চায়নি, যারা সেদিন তাদের সহযোগিতা করেছিল আজ তারা গলা ফুলিয়ে কথা বলতে চায়। আপনি ঐক্যের কথা বলছেন, আপনি বিভাজনের রাজনীতির বাইরের কথা বলছেন, এই বিষয়ে আপনার বক্তব্যটা দেন। এটা আসলে আপনার ৭১ নিয়ে কথা বলতে হবে, জি, তাই না? ধরেন ৭১, আজকে তো স্বাধীনতা এবং বিজয় দিবস, তাই না? এই বিজয় দিবসে ধরেন ৭১-এ তো শুধুমাত্র জামাত ইসলাম আর দুটো ছোট পার্টি, মুসলিম লীগ, খয়রুদ্দিন আর একটা পার্টি বিরোধিতা করছে, আর পুরো জাতি একদিকে ছিল, তাই না? তো সুতরাং এই জামাতও অনুশোচনা ক্ষমা প্রার্থনা করে নাই, পাকিস্তানও করে নাই, এটা ঠিক। আবার খেয়াল করে দেখেন, অনেকেই বলে, আমি বলছি অনেকেই বলে চান্সে দেশ স্বাধীন হয়ে গেছে, বাই চান্স, এটাও কিন্তু বলে। এটা বললে অনেকে মুক্তিযোদ্ধা খেপে যাবে। আমিও কনিষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলাম। দেখেন, এই যে আপনার ৭১-এ শেখ মুজিব আপনার ৭ই মার্চে বক্তৃতার পরে জনগণকে এমন জায়গায় নিয়ে গেল যে তখন ছাত্ররা পতাকা তুললো, ইশতেহার পাঠ করলো, তারপরে ওই জায়গার থেকে জনগণকে ঠেকানো সম্ভব না। কিন্তু একটা দেশ স্বাধীনতা যুদ্ধ করবে একটা ঘোষণা পাওয়া গেল না। বলা হয়, আওয়ামী লীগ থেকে বলা হয়েছে যে ইপিআর এর ওয়্যারলেসের মাধ্যমে, ইপিআর তো পাকিস্তানের অধীনে ছিল, ইপিআর কি আপনাকে দিবে নাকি? আবার গত আমলে ইস্টাবলিশ করা হয়েছে, এটা ইস্টাবলিশ হয়েছে, আপনি কথা বলার সাহস পান নাই। আপনার জন্য আয়নাঘর ছিল না, ওনাদের ওখানে আয়নাঘর পাওয়া গেছে না, তো আয়নাঘর তো আমি বলছি এটা প্রতিবাদ করেছি, আয়নাঘর তো ছিল। তো সুতরাং এটা তো ছিল, ভয়ে তো অনেক কিছু বলা যায় নাই,
হ্যাঁ, আপনি তো গিয়েছিলেন, অভিজ্ঞতা হ্যাঁ অনেক ছিল। তো এই জন্য আমি বলছি যে ধরেন এই যে ডক্টর কামাল হোসেন, তিনি তো বই লিখেছেন যে মুক্তিযুদ্ধ কেন অনিবার্য হলো, এটা কিন্তু বই লেখা প্রেস ক্লাবে কপিও আছে, আমার কাছে কপি আছে। সেখানে বলেছে যে শেখ মুজিবের পক্ষ থেকে এখানে 6 দফা নিয়ে আলোচনা হয় ভুট্টো এবং ইয়ার সাথে, এটি নিয়ে কালক্ষেপণ হতে থাকে। আর ভাসানী বলে আলোচনায় কিছু হবে না, তুমি ওখান থেকে সরে আসে নাই। শেষ পর্যন্ত কনফেডারেশন নিয়ে আলোচনা হয়েছে, সেখানে আলোচনা যখন ফেল করছে তখন ইহিয়া ভুট্টো প্লেনে উঠে চলে গেছে। এই যে 23 তারিখ পরে আলোচনা ফেল, 24 তারিখে গোছানো, 25 তারিখে গণহত্যা শুরু করে দিছে। তখন বাধ্য হয়ে ওই যে জনগণ রেডি হয়েছিল, মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখা গেল 26 তারিখে কালুরঘাট বেতারঘাট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন। তো এই যে জিয়াউর রহমানের আর একটা দিক আছে, ঘোষণা দেওয়া বড় কথা না, যে ওটাতে প্রমাণ করলো যে আর্মি, সেনাবাহিনী যা আছে, সেনাবাহিনী আমাদের সাথে আছে, জনগণ এটা বলল, ধারণা করলো। এবং এই মুক্তিযুদ্ধকে বলা হয় জনযুদ্ধ। কারণ আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগের একজন নেতা মারা যায় নাই, আওয়ামী লীগের একজন নেতার ছেলে মারা যায় নাই, সব মারা গেছে সাধারণ ঘরের ছেলেরা। এবং তখনকার ছাত্রলীগ, যেহেতু ছাত্ররা সবসময় আগে থাকে, তরুণরা, ছাত্ররা মারা গেছে অনেক। তো এই জন্য আমি বলছি এরপরে আর্মি অফিসাররা মারা গেছে। আর এরপরে দেখেন যে তাজউদ্দিনের মেয়ে শারমিন আহমেদ বই লিখেছে। এটা আমি এই দুটো বই রেফারেন্স দিচ্ছি কেন, ডক্টর কামাল হোসেন যখন বই লেখে তখন তিনি আওয়ামী লীগের ছিলেন। শারমিন আহমেদ তাজউদ্দিন আহমেদের মেয়ে, তিনি তো আপনার দল করেন নাই, তিনি নিরপেক্ষ, তিনি বই লেখেন, রিসার্চ করেন। তিনি কিন্তু বলেছেন যে বাবা পিতা ও নেতা, এই বইতে লিখেছে দুটো জিনিস লিখেছে, যে এক, যে আমার বাবা তাজউদ্দিন আহমেদ টেপ রেকর্ডার, এবং লিখে, কাগজে লিখে স্বাধীনতার ঘোষণা নিয়ে বঙ্গবন্ধুর কাছে গেছে। তাজউদ্দিন আহমেদ তার কাছে গেছে, মুজিব কাকুর কাছে গেছে, কিন্তু তিনি স্বাক্ষর করেন নাই। তিনি বলছে এটা করলে আমি রাষ্ট্রদ্রোহী মামলা জড়িত হয়ে যাব। হ্যাঁ, এরপরে তিনি গ্রেপ্তার হয়ে গেছেন। এবং তারপরে শারমিন আহমেদের বইতে আরেকটা আছে, যখন বাকশাল করা হলো আপনার সম্ভবত জানুয়ারির 25 তারিখে, 15ই আগস্টে, তখন কিন্তু এই তাজউদ্দিন কিন্তু আহমেদ কিন্তু আওয়ামী লীগ অফিসে আর যান না, বন্ধ করে দিছে। তখন শেখ মুজিব নিজে গেছে তার কাছে, এই তাজউদ্দিন তুই অফিসে আসিস না কেন? যে বঙ্গবন্ধু আপনি তো বাকশাল করলেন, সরকার পরিবর্তনের কোনো সুযোগ রাখলেন না, এখন তো আপনারও জীবন যাবে, আপনারও মরতে হবে, আমাদেরও মরতে হবে। এই কথা কিন্তু তাজউদ্দিন আগেই বলেছিল। তো সুতরাং এরকম অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলি কিন্তু আমাদের দেশে কোনো প্রকৃত স্বাধীনতার ইতিহাসটা কিন্তু আজ পর্যন্ত লেখা হয় না। তবে আওয়ামী লীগের সময় ইতিহাস কিন্তু লিখতে দিছিল মুনতাসির মাহমুদ আর হলো মেজবা কামাল, তারা তাদের নিজের কিছু লেখা বই দিয়া এটার 13 কোটি টাকা লুট করে নিয়ে গেছে, এটার কোনো বিচার করতে। কর্নেল হক, আসলে এটা এমন একটা বিষয়, এটা আমাদের দেশের অস্তিত্বের সঙ্গে সংযুক্ত। তা আমরা এই জায়গাটা, অন্তত ইতিহাসের এই জায়গাটা সত্য কথা বলা কি উচিত না, বা যার যার অবদান আছে স্বীকার করাটা, বা যার অবদান নাই সেটা অতিরঞ্জিত করে বাড়িয়ে না বলা, এই জায়গাটা তো একটা ঠিক থাকা উচিত। আপনি যথার্থই বলেছেন, আমিও কিন্তু একটা আগেই বলেছি, হজবরল একটা জাতি আমরা, হজবরল, কোনো ইউনিটি নাই আমাদের মধ্যে। আমরা প্রত্যেকের স্বার্থপর, যার যার আদর্শিক স্বার্থ, যার যার ব্যক্তিগত স্বার্থ, ব্যবসায়িক স্বার্থ, পলিটিক্যাল স্বার্থ, এইগুলো নিয়ে আমরা নিজেরা ঝগড়া ফ্যাসাদ মারামারি করে ইতিহাসের কথাই ভুলে গিয়েছি আমরা। আর ইতিহাসটা যেভাবে সুযোগ পেয়েছে, মুনতাসির মামুনের মতো চরিত্রহীন একটা লোককে, যার কোনো চারিত্রিক মূল্যবিধি নাই, আরেকজন মেজবা, ওনারা 13 কোটি টাকা সেই সময় মেরে খাইছেন এই গরিব মানুষের টাকা, তাদের বই দিয়ে। আবার তারা বড় বড় মুক্তিযুদ্ধের কথা বলে। দেখুন, আসলে আমরা নির্মোহভাবে ইতিহাস রচনা, হয়তো এই 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 ঘষাঘষি যতদিন চলবে হবে না, একটু সময় লাগবে। আছে
মুক্তিযুদ্ধের স্বাধীনতার দলিল যে 16 খণ্ড না কত খণ্ডের লেখা আছে, ওইটাতে কিন্তু সঠিক ইতিহাসগুলো লেখা আছে। এটা কিন্তু আজিজ ভাই আপনিও পড়েছেন, আমিও পড়েছি। ওখানে কিন্তু ঘটনা বহুল একটা সেটা কিন্তু একদম নির্মোহভাবে লেখা হয়েছিল। কেন লেখা হয়েছিল? জেনারেল এরশাদ কিন্তু ওটা স্পষ্টভাবে উনি চেয়েছিলেন যে একটা সত্যিকারের ইতিহাস লেখা হোক। এখন আসেন, এই যে আমাদের ইতিহাস, আমরা যে ইতিহাস নিয়ে যদি পড়ে থাকি, তাহলে আমি জানি না কাল কিয়ামত পর্যন্ত আমরা এই দেশ শান্তিতে নিতে পারবো কিনা। এত বছর পরে এসে যদি সিনিয়র কোনো পলিটিশিয়ান বলে 71 সালের জন্য ক্ষমা, এইটা সেটা, এটা কি লাভ হবে? ক্ষমা চাইলে কি না চাইলে কি? তারা তো দিন দিন দেখি পপুলারই হচ্ছে, দিন দিন তো পপুলার হচ্ছে। তো আজকে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য পাকিস্তান ক্ষমা চাইলো কি না চাইলো, আপনার পাকিস্তানের সহযোগিতা দরকার হবে আমাদের। ইন্ডিয়ার সাথে যদি আমরা টিকে থাকতে চাই, পাকিস্তানের সাথে যেমন সুসম্পর্ক থাকতে হবে, আপনার সেইভাবে চীনের সাথেও সম্পর্ক আমাদের থাকতে হবে। এটা ছাড়া কিন্তু এই দেশে আমরা ইন্ডিয়ান ছোবল থেকে আমরা বাঁচতে পারবো না। তবে একটা জিনিস মনে রাখতে হবে, পশ্চাৎ নিয়ে, পিছনের ইতিহাস নিয়ে যে জাতি বেশি মাখামাখি করে, সেই জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। শুধু কবি নজরুলের একটা কবিতার 2টা পংক্তি বলি, 2টা লাইন। উনি বলেছিলেন, এই জাতির কথা কিভাবে জানে সে ব্রিলিয়ান্ট কবি যে লেখাপড়া করেন নাই, তিনি বলে গেছেন, আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত, গিরি গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত। এই আর নতুন একটি দেশ আমরা গড়ে তুলবো, তিনি আরো পরের লাইনগুলোতে বলেছেন। আমরা কিন্তু সেটা অনুসরণ করি না। আমরা এখনো ধাক্কাধাক্কি, মারামারি, কাটাকাটি, হিংসা, হানাহানি, লোভ, চাতুরতা, কুটিরতা, জটিলতা সব দিয়ে আমাদের দেশটাকে একেবারে নাস্তানাবুদ করে ফেলছে। আল্লাহ জানি না রাব্বুল আলামিন যদি আবার নেক্সট ইলেকশনে কোনো দল আসে, সেই দল কি উপহার দেবে, আমি শুধু সেই অপেক্ষায় আছি। জি, অনুষ্ঠান শেষ করব। একটি বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আজিজ আপনার। আমরা গত 15 বছরে দেখেছি, এখনো দেখছি, কিন্তু পার্থক্যটা হচ্ছে এতক্ষণ তো আমরা প্রফেসর ইউনূস সাহেবের নানা ধরনের প্রশংসার কথা বলছিলাম, এবং প্রশংসা তিনি যোগ্য নিশ্চয়ই, কিন্তু এখন যখন আবার ঈদের আগে শ্রমিকরা তৈরি পোশাক খাত সহ বিভিন্ন শ্রমিকরা আন্দোলন করে, সেখানে আবার যেন পুলিশ লাঠিপেটা করে, এবং সেটা নিয়ে বলা হচ্ছে যে পরিকল্পিত একটা গ্রুপ সেখানে পুলিশের উপর আক্রমণ করা হচ্ছিল। ঘটনা যাই হোক, শ্রমিকরা তো কিন্তু পেটের দায়িত্ব রাস্তায় নেমেছে। এই পরিস্থিতিগুলি কেন হচ্ছে? এগুলো কি আগে থেকেই নিরসনের সম্ভব ছিল না? দেখেন, এটা তো বহু আগের থেকে আর্মিও নামানো হয়েছিল। আর্মি কিন্তু শ্রমিক অসন্তোষ দূর করার ট্রেনিং আর্মি নেয় না, সেখানে আর্মি কিন্তু একজন মেরে ফেলছিল, এটাই ঠিক। যদি আপনি পুলিশ, তাদের ট্রেনিং আছে। আর্মির ট্রেনিং হলো শত্রু দমন করো, যেভাবে পারো গুলি করে পারো, আর যা পারো করে ফেলে। তো সুতরাং আমাদের হচ্ছে কি, দেশে এই বিজিএমই সব রকম বেনিফিট নেয়। যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, 80% এক্সপোর্ট হয় বাংলাদেশের সব আপনার গার্মেন্টস, অথচ তারা বেতন দিবে না। বাসায় যাবেন, সুইমিং পুল আছে, এই আছে, সেই আছে। ভাই, আপনার ব্যবসা না পড়ে আপনি গোটায় ফেলান না ব্যবসা, আপনি শ্রমিকের বেতন দিবেন না কেন? শ্রমিকের বেতন, আপনি শ্রমিক বেতন চায়, তাদের পিটাবেন, মারবেন, লেপ করবেন না, আইন মতো আপনি বন্ধ করে দিবেন। লেপ করে আপনি তার পাওনা দিয়ে দেন, আপনি ব্যবসা গোটায় ফেলেন না পারলে। কিন্তু এইটা এই সরকার, আপনি দেখেন যে ছাত্র একজন উপদেষ্টা ছিল, কয়েক দফা কিন্তু বৈঠক করে মীমাংসা করছে, কিন্তু মালিকরা মানে না, মালিকরা কমিটমেন্ট করে মানে না। সুতরাং এইটার জন্যে আমার মনে হয় যে বিজিএমের সাথে বৈঠক করে তাদের যে ইন্টারেস্ট, মানে যে কনসেশনগুলি দেওয়া হয়, পরিষ্কার কথা, যারা চালাতে পারবে না, বেতন যদি ইরেগুলার করে, সে কোনো বেনিফিট পাবে না। জি, এই বিষয়ে কথা হচ্ছে, আপনি যেটা বলছেন সম্ভবত আপনার কথা শুনেছে উপদেষ্টা কিন্তু বলেছে যে যারা বেতন ভাতা দিতে পারবে না তাদেরকে বিদেশ যাওয়া থেকে শুরু করে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া, আরো অনেক কিছু, মালিকদের বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটা শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন। আপনি দেখেন ভাই, যেটা বললেন কত সত্যি কথা। এই গার্মেন্টস সেক্টরে, যে গার্মেন্টসে একটা খালি দোকান খুলতে পারছে, একটা কারখানা খুলতে পারছে, সেই আঙ্গুল ফুলে কটা গাছ হয়ে গেছে। কাদের জন্য জানেন? এই শ্রমিকদের কারণে। তাদেরকে বঞ্চিত করে, ধরেন আপনি সমস্ত অর্থায়ন, যেটা এই আপনার সমস্ত কর্মকাণ্ড, কিন্তু এই সেই রংপুর থেকে একটা মেয়ে এসে এখানে যোগদান করে, সে একটা কি বলে, এটাকে বলে কর্মী, একজন গার্মেন্টস কর্মী, তাকে প্রথমেই তাকে কর্মী হিসাবে নিয়োগ দেওয়া হয় না, তাকে
শুধু বঞ্চিত করার জন্য এমন একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে যেখানে আপনি 3,000 4,000 টাকার বেশি পাবে না। তার বাড়ি ভাড়া দিবে কি, তার খাবে কি, এবং তার বাবা মাকে কি পাঠাবে। এমন একটা মানবতর জীবন যাপন এই শ্রমিকরা করে, সেই শ্রমিকদেরকে বঞ্চিত করে অনেক মালিক, একটা দুইটা বাড়ি না, আপনি আমেরিকায় বাড়ি পাবেন, কানাডায় বাড়ি পাবেন, আপনি তাদের বিলাসবহুল জীবন যাপন দেখবেন, বিশাল বিশাল বাড়ি ঢাকা শহরেও আছে তাদের। এই যে মানুষের বঞ্চনা, যন্ত্রণা, এটাকে মুক্ত করতে হলে কিন্তু এই সরকারের উদ্যোগ গ্রহণ করতে হবে যে কোথায় যাচ্ছে অর্থ, আসছে কিভাবে। এই যে আপনার কি জানি দরবেশ সাহেবের তার ছেলেকে লন্ডনে রাখতো, এখান থেকে এক্সপোর্ট করতো, তার নিজের কোম্পানির জায়গায় এক্সপোর্ট করতো, ওই টাকাটা আর বাংলাদেশে আসার কোনো প্রয়োজন ছিল না। এভাবে কিন্তু অনেক প্রতারণা এই ব্যবসার মধ্যেও আছে। তো যাই বলি না কেন, আমরা আমাদের এই দেশটাকে যদি আমরা সত্যিকার অর্থেই একটা স্বাধীন এবং সার্বভৌম শান্তির দেশ হিসাবে গড়ে তুলতে পারি, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করতে হবে রাজনীতিবিদদের। তাদের হিংসার চোখে দেখলে হবে না, বাপরে বাপ আমাদের বিরুদ্ধে কথা বললো কেন, আমলাদের বিরুদ্ধে কথা বললো কেন। এরা যদি হিংস্র হয়ে যায় তাহলে এই দেশ কখনো আপনার সেই শান্তি পাবে না, সেই হিংসার মধ্যেই থাকবে। এবং চায়না থেকে যে সুবিধাগুলো আমরা পেতে পারি, যে কথাগুলো আমি বললাম, এই সুবিধাগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, আশা করা যায় ইনশাল্লাহ আমরা আবার পশ্চাতে ফিরে তাকাতে হবে না, আমরা চলিব সম্মুখ পানে। অসংখ্য ধন্যবাদ আশাবাদী কর্নেল এম এ হক। বিষয়টা আমি এক কথাই বলি, বিশ্বায়নের যুগে কোনো দেশ কিন্তু ছোট না। ভারত থেকে ভয় পাওয়ার কোনো কারণ, মালদ্বীপের মতো জায়গায় যেখানে কয়েক লাখ বাসিন্দা, সেখানেও কিন্তু এই ভারতকে হাত গুটাতে হচ্ছে। সুতরাং আমরা বিশ্বায়নের যুগে ছোট ভাবলে চলবে না। 18 কোটি লোকের জনবসতি বাংলাদেশে, আমরা কিন্তু দুর্বল নয়। জি এম এ আজিজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আমরা দুর্বল নই, আমরা বিশ্বাস করি আমরা সবল। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখছিলেন, নিউজ অ্যান্ড ভিউজ দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।